আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মুখটা বড় হয়ে গেছে, কাটতে হবে। ভিউয়ার্স, আমি আমার আইডিতে আমি চ্যানেলে সবসময় মানে নিয়মিত লাইভ করতে পারি না, আসলে সময় খুবই সংকীর্ণ। আর আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। আমার চ্যানেলে সময় মতো আমি টাইম দিতে পারি না, যার জন্য আমার সাবস্ক্রাইবারদেরকে সময় মতো দিতে পারি না, তাদের সাথে গল্প আড্ডা করতে দিতে পারি না। তো আমার চ্যানেলে মোটামুটি ইনশাল্লাহ আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। আর সাবস্ক্রাইবও কমপ্লিট হয়েছে। এখন আছে 952 সাবস্ক্রাইবার আছে, আর 48 সাবস্ক্রাইবার লাগবে আমার চ্যানেলে। তারপরে আমি মোটামুটি ইনশাল্লাহ আমার চ্যানেলে মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো। তো আজকে আমি শুক্রবার বিকেলের দিকে, আজকে আগে থেকে আমার একটা ইচ্ছা ছিল, আজকে আমি একটা লাইভ করব, বিকেলের দিকে আড্ডা দিব, কথাবার্তা বলবো। বাট কী নিয়ে আলোচনা করব সেটা ভাবা ছিল না। আড্ডা দিতাম, আমার যারা মানে সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, তাদের সাথে আড্ডা দিতাম। বাট কতদিন থেকে মনটা এতটা খারাপ আর এতটা মানে বিষণ্ণতা লাগছে, খুবই খারাপ লাগছে আর কি। আমাদের মাঝ থেকে হাদি ভাইটা হারায় গেল। তো কালকে যখন এই নিউজটা একবার দেখছি, একদম এতটা খারাপ লাগছে যে মনে হয় আপন কেউ হারিয়ে গেছে। আপন মানুষ যদি কখনো হারিয়ে যায়, যেরকম একটা অনুভূতি হয়, খারাপ লাগে, এতটা খারাপ লাগছে। হাদি ভাইয়ের দোষ কী ছিল? তিনি চেয়েছিল বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক পলিটিক্যাল মডেল তৈরি করার জন্য, একদম নতুন একটা রাজনৈতিক মডেল তৈরি করার জন্য, যে রাজনীতিতে কোনো হিংসা থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, এরকম একটা রাজনীতি মডেল তিনি তৈরি করতে চাইছিল। আর ভারত, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা যে আমাদের শত্রু, তারা যে আমাদের কখনো ভালো চায় না, তারা যে আমাদেরকে নীরব মানে নীরব ঘাতকের মতো যে আমাদের সাথে যে মানে প্রতিদিন আমাদের যে নীরব একটা যুদ্ধ চলতেছে ভারতের সাথে, এটা হাদি ভাই আমাদেরকে ভালো করে বোঝাই দিয়ে গেছে। আমরা নির্বোধ বাঙালি। একে একে বারবার এই জুলাই অভ্যুত্থানের যে নেতাকর্মীগুলো ছিল, ভাইদের উপর বারবার বর্বরচিত হামলা হচ্ছে। কই প্রশাসনের মানে কোনো পদক্ষেপ নাই, জাস্ট একটা নর্মাল একটা বিবৃতি দেয়, ধামাচাপা হয়ে যায়। এটা নিয়ে আর কোনো কথা হয় না। কিছুদিন সোশ্যাল মিডিয়া গরম থাকে, তারপর আস্তে আস্তে সব ধামাচাপা হয়ে যায়। আর এরপর আর কোনো আসলে হবে কি জন্য? স্বৈরাচারের স্বৈরাচারের আমলে তারা যেভাবে এই প্রশাসনের সেক্টরটাকে একদম নারী দিয়ে, টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, যেভাবে হোক মানে তাদেরকে এমনভাবে পোষা কুকুরের মতো পালছে আর কি। তারা মানে একটা কথা আছে না, নুন খেয়েছি তার সাথে গাদ্দারি করা যাবে না, এরকম। তাদেরকে অর্ডার দেওয়া হচ্ছে, বা তাদেরকে যখন কোনো একটা দুর্ঘটনা ঘটতেছে দেশের যে কোনো জায়গায়, তাদেরকে যখন পদক্ষেপ নিতে বলা হচ্ছে, তারা সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছেন না। কারণ ভাই, জুলাই যুদ্ধের সময় যখন আন্দোলন হলো, মিছিল হলো, তখন ভাই যেই পুলিশটা মার খাইছে, ওই পুলিশ কখনো দায়িত্বরত অবস্থায় চাকরিতে যখন পলায় গেছে, আবার অনেকেই টাকা পয়সা দিয়ে, ঘুষ সাদা দিয়ে আবার নতুন তার জায়গায় চলে এসেছে, তখন ভাই ওই পুলিশ, আপনার কি মনে হয় সে তার নিজ দায়িত্ব বা তার দায়বদ্ধ বোধ থেকে ভালো মতো সে তার মানে দায়িত্বটা পালন? কখনোই না। উচিত ছিল আমাদের প্রধান উপদেষ্টা এবং যারা আছে উপদেষ্টা, এখনও যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা, যারা দায়িত্ব আছে, আমি রাজনৈতিক ভাই, আমি কোনো পলিটিক্যাল দল সাপোর্ট করি না, তবে আমি যেটা ন্যায় কথা, যেটা বুঝি সেটাই বলতেছি আর কি। আমি কোনোদিনও এভাবে কোনোদিন লাইভে এরকম রাজনৈতিক কথা আমি
বলি নাই, আজকে ফার্স্ট বলতেছি। হাদি ভাই মারা যাওয়ার পরে যখন শুনছি এতটা খারাপ লাগছে, এতটা খারাপ লাগছে ভাই, চোখে পানি চলে আসছে। গতকাল আমি ধানমন্ডি ছিলাম, তখন বাজে হচ্ছে রাত 12:30 বাজে। আমি ভাই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, একটা কাজে আমি ছিলাম। তো রাত 12:30 বাজে কাজ থেকে আমি বের হয়েছি। বের হয়ে কালকে গত রাত্রের গল্প বলতেছি আমি। বের হয়ে রাত 12:30 বাজে, ওই জায়গাটার নাম ছিল হচ্ছে বাবরি মসজিদ 12 নম্বর রোড। তো ওই দিক থেকে বের হয়ে ধানমন্ডি দিয়ে আসছিলাম। তো 32-এর সামনে দেখি চার চার গাড়ির মতো পুলিশ হবে, আর পুরো ধানমন্ডি এলাকাটা একদম পুলিশ দিয়ে ঘেরাও। বুঝতে পারি নাই, তখন পেছন থেকে একজন বলতেছে হাদি ভাই মারা গেছে। শুনে যে এত খারাপ লাগলো, হাদি ভাই মারা গেছে। তো আমরা ডিরেক্ট হাঁটতে হাঁটতে আহ, হাঁটতে হাঁটতে সামনে চলে গেছি। তো দেখি অনেকগুলো পুলিশ। তো বললো এদিক দিয়ে যাওয়া যাবে না, তোমরা অন্য রুট দিয়ে যাও, আজকে ঝামেলা আছে, এই রুট দিয়ে তোমরা যেতে পারবে না। তো বললাম কি সমস্যা, এটা সেটা হ্যান ত্যান। তো তারা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করলো না। তারপর আমরা দেখলাম মানে যারা পাচ্ছে ওনারা, তারাই মানে সার্চ করতেছে আর কি। ভাই আমারে উল্টাপাল্টা কমেন্ট কেউ করেন না। আমি আমি কোনো পলিটিক্যাল পার্সন না, আমি আমার অনুভূতিটা শেয়ার করতেছি। যদি আপনার ভিডিওটা ভালো না লাগে অবশ্যই আপনারা আমাকে স্কিপ করে চলে যেতে পারেন। তো তারপরে চলে আসলাম, আসার পরে দুইটা ভাই চলে গেল ঢাকা, আহ, ঢাকা কলেজের দিকে। আর আমি আসবো হচ্ছে মিরপুরের দিকে আসবো। আমার বাসা মিরপুরের এইদিকে। তো এইদিকে আসবো, তো ভাই একটা গাড়ি নাই, একটা গাড়ি নাই। মানে বাসগুলো মোটামুটি যেগুলোতে মানে বাস ভরা যাত্রী আছে তারা যাতায়াত করতেছে, বাদ ভাই একটা রিক্সাও মানে আসার জন্য রাজি না। আমি 300 টাকা পর্যন্ত দিতে চাইছি, একটা রিক্সাও আসার জন্য রাজি না। পরে কি এক অবস্থা, একটা উবার ধরা আল্লাহর রহমতে চলে আসলাম ভালোই ভালোই। আসার পরে ফেসবুকে স্ক্রলিং করতে ভাই দেখি আর নিউজ ফিড একদম ভরে গেছে হাদি ভাইয়ের নিউজ দিয়া। শুধু স্ক্রলিং করতেছি, শুধু হাদি ভাইয়ের নিউজ, হাদি ভাইয়ের নিউজ, হাদি ভাইয়ের নিউজ। একবার ভাবছেন ভাই উনি মানে নিজের নিজের জন্য মানে কিচ্ছু ভাবে নাই, নিজের জন্য তিনি দোয়াও চান নাই। তিনি এরকম একটা মানুষ ছিলেন। মানুষ কতটা আল্লাহ ভীরু হইলে আর আল্লাহকে স্মরণ করলে, আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করলে এরকম বলতেন, আল্লাহ আছেন, আমার হায়াত মৌতের মালিক হচ্ছে আল্লাহ, তিনি আমার মৃত্যু কখন হবে সেটা উনি জানেন, কোন হালতে মৃত্যু হবে সেটা আল্লাহই ঠিক করবেন, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পান নাই। আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের একদম উত্তম মাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করুক। আল্লাহকে তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে তিনি আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহর দরবারে চলে গেছেন। যে হাদি ভাইকে যেদিন প্রথম শ্যুট করা হয়, জানি না কতটুকু সত্য, আমাদেরকে গণমাধ্যম কর্মীরা বা বাংলাদেশ প্রশাসন আমাদেরকে কতটা সত্য বলেছেন, তিনি সেই দিনই মারা গেছেন কিনা, বা বাংলাদেশে যতদিন চিকিৎসারত অবস্থায় ছিলেন হাদি ভাই, তাকে তখনও তিনি বেঁচে ছিলেন কি মারা গেছেন, আমাদেরকে যেটা জানানো হয়েছে আমরা তো সেটাই জানি। হয়তো পরিস্থিতি সামাল দিতে তাকে বাইরের দেশে নিয়ে যাওয়া হয়েছে আর কি, জানি না সঠিক। তবে আমার মনে হয় যে ভাই দেশে হয়তো ভাইয়ের নিঃশ্বাস শেষ হয়ে গেছিলো, তাকে কৃত্রিমভাবে ভাইয়ের বাকি বডির পার্টগুলোকে ঠিক রাখার জন্য কৃত্রিমভাবে ভাইকে বেঁচে রাখা হয়েছিল আর কি। তা একবার ভাবুন, ও হাদি ভাইয়ের যেটা ছোট একটা বাচ্চা আছে, 7 মাসের বাচ্চা, না পাইলো বাবার আদর, বাবার ভালোবাসা, বাবা বলে সে কখনো ডাকতেই পারলো না, বাবাকে হারাইলো। হাদি ভাইয়ের পোস্টগুলো আজানের জন্য আমি কিছুক্ষণ চুপ থাকবো, তারপরে আমি আবার আমার লাইফ কন্টিনিউ করবো।
হ্যাঁ ভিউয়ার্স, আপনারা আমার সাথে আছেন অনেকেই। আমি আজান হচ্ছিল এই জন্য আমি আমার লাইভ চলছিল, বাট আমি চুপ ছিলাম। মৌসুমি আপু, আহ, জি আপু, আমি আপনার সবগুলো কমেন্ট দেখছি আর কি, কিন্তু আমার বউ আমাকে নিষেধ করছে উম, কারো কমেন্টে রিপ্লাই না দিতে, মানে কথা বলতে বলছে বাট রিপ্লাই দিতে আহ, বারণ করছে। মজা করলাম বাবু, সমস্যা নাই, আমি আপনার সবগুলো দেখছি। নামাজ পড়তে এ, যাইতে কইছে না আপনার আগে? জি আপু, আমি নামাজ কালাম পড়তাম আগে, কিন্তু এই মাঝখানে শয়তান ধরছে, আমি নামাজ কালাম ঠিক মতো পড়ছে না। ইনশাল্লাহ আমি আবার নামাজ কালাম শুরু করবো, সামনে রোজা আসতেছে, আমি নামাজ পড়বো আবার। তো যে জায়গায় ছিলাম আলোচনার হাদি ভাইয়ের প্রসঙ্গে, তারপর রাত্রেবেলা বাসায় আসলাম, আসা আর কি খাবার দাবার তো খাওয়া হয় নাই। যে আমি যে জায়গায় ছিলাম আর কি গতকাল রাত্রে, এটা হচ্ছে আকিজ গ্রুপের, তাদের যে তাদের বেকারি আইটেমগুলো আছে, এই বেকারি আইটেমগুলো নিয়ে তারা আজকে ধানমন্ডি সরবরাহতে একটা মেলার আয়োজন করা হয়েছিল। তো তারা তাদের মেলার আয়োজন করছিল, তো সেই জন্য ধানমন্ডির সরবরাহতে তারা যথেষ্ট তাদের যে কয়টা স্টল তারা মানে বসাবে আর কি, তারা সুন্দর করে রাত্রেবেলাতেই এই গতকাল রাত্রে বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত তারা সুন্দর করে রবীন্দ্র সরোবরতে তাদের স্টলগুলো সেট আপ করছিল। আর আমি ছিলাম আর কি, আহ, আমাদেরকে একটা বড় ভাই মানে দায়িত্ব দিছিল আর কি, যে একটা কাজ আছে করবা নাকি, 2-3 ঘন্টার একটা কাজ আছে, কাজটা করো, 700 টাকার মতো পেমেন্ট পাবো আর কি। পকেটও খালি, হাতে পকেটে টাকা নেই, হাত খরচ মানে টাকা নাই বলতেই চলে আর কি। তো ভাবলাম যাই, যে 700-800 টাকা ইনকাম হবে, ওটা দিয়ে একটা শীত তো পড়ে গেছে, বাইরে যাবো, একটা জুতা কিনবো নিজের টাকা দিয়ে। তো ওই জন্য গেছিলাম। তো আর কি আসলাম, কাজটা শেষ করে রাত 12:30 বাজে গেছে আসার সময়। এই যে দেখি যে পুলিশ পুরো ধানমন্ডিটা ঘিরে নিয়ে আসে, ধানমন্ডি এলাকা। তো অনেকে, তো আসার সময় আহ, আমার হাতে ছিল প্রায় 3-4টার ভিতর ছোট ছোট চকলেট বক্সগুলো ছিল। ভাবলাম ওগুলো নিয়ে যে বাসায়, ওই যে আমরা তো মেসে থাকি, ডাল বা এরকম মানে ডাল জাতীয় খাবারগুলো রাখা যাবে আর কি। তো দেখতেছি পুলিশ অনেককেই সার্চ করতেছে, অনেককেই মানে যারা পাচ্ছে তারাই সার্চ করতেছে সন্দেহভাজন। তো বারবার মনে হচ্ছিল আমারও যদি সার্চ করে, এই জন্য মানে ভয় পাচ্ছিলাম, ফেলে দিই ইয়েগুলো, মানে বক্সগুলো ফেলে দিই, ভয় লাগতেছিল। তারপরেও ইনশাল্লাহ কোনো মানে ঝামেলা টামেলা হয় নাই। পুলিশ এটা অবশ্যই আমরা জায়গা হয়তো বুঝে গেছিলো এটা হচ্ছে ইনোসেন্ট বাচ্চা, এত কিছু হয়তো ঝামেলা টামেলা বোঝে না। তো যাই হোক, বাসায় চলে আসলাম। এসে তো খাওয়া দাওয়ার কি করবো, নিউজ টিউজ দেখতে দেখতে প্রায় মাঝরাত হয়ে গেল, আর ঘুমাইতে পারলাম না, শেষ রাতের দিকে ঘুমিয়ে গেছি।
আহ, এই হচ্ছে আজকে আমাদের দেশের অবস্থা। এই দেশে কেউ নিরাপদ না, আপনি আমি কেউ নিরাপদ না। এই দেশে যাকে ইচ্ছে তাকে মেরে ফেলা যায়, যাকে ইচ্ছে তাকে মেরে ফেলা যায়, টাকার জোরে, শক্তির জোরে, ক্ষমতার জোরে সেটা ধামাচাপাও রাখা যায়। বাংলাদেশ আইনের প্রতি আমি মানে শ্রদ্ধা রেখে বলছি, শ্রদ্ধা রাখি বাংলাদেশ আইনের প্রতি। কিন্তু যারা এই আইন ব্যবস্থাকে, বাংলাদেশের এই আইন ব্যবস্থাকে, যেটা সব থেকে বাংলাদেশের শক্তিশালী একটা ব্যবস্থা হওয়ার কথা ছিল, সেইটা যখন দুর্বল হয়ে গেছে, তখন আর কি আশা করেন আপনি কার কাছ থেকে? একটা ফেরারি, একটা মার্ডারের আসামি বারবার তার অনেক, যে হাদি ভাইকে যে মানে আহ, এই কুত্তা লীগের যে এটা সদস্যটা ভাইকে শ্যুট করেছে, সে আসামি ছিল, অনেকগুলা মার্ডার, হত্যার আসামি ছিল। সে জামিন পাইলো, জামিন পাওয়ার 2 মাস পরে হাদি ভাইকে শ্যুট করলো। সে আবার অন্য দেশে আমাদের পাশের দেশে পলায়ে চলে গেল, সীমান্ত দিয়ে পার হয়ে চলে গেল। এটা কেমন একটা দেশে আমরা আছি? কেউ আমরা মানে নিরাপদ নয় এই দেশে। কখন কে কখন কারে মারে দিতেছে ঠিক নাই। অবশ্য একটা কথা আছে, আমরা যারা ইসলাম ধর্মের আছি অবশ্যই আমরা মানে হাদিস কোরআনে আমরা পড়েছি হয়তো, শেষ জামানায় এমন একটা সময় আসবে, কে কাউকে মানে কিভাবে হত্যা করবে, হত্যাকারী বুঝতেও পারবে না যে তাকে মানে কেন হত্যা করা হয়েছে, তার অপরাধটা কী ছিল। হয়তো আমরা এরকম একটা সময়ে চলে এসেছি, এরকম একটা শেষ সময়ে চলে এসেছি, আমরা কাকে কখন কিভাবে হত্যা করা হচ্ছে হিসাবের বাইরে। তো ভাই এখন আহ, ভারতের যারা মানে যারা ইয়েগুলো আছে, অ্যাক্টিভিস্ট যারা আছে বা আহ, তারা মানে নেক্সট টার্গেট বলতেছে হাদির পরে, এবার নেক্সট টার্গেট হচ্ছে হাসনাত আবদুল্লাহ। তো ভাই আমরা একটা বাংলার একটা বাক্যে হারিয়ে ফেলেছি অলরেডি। আমাদের এই বাংলার আর একটা বাক্যে আমরা কখনোই হারাতে দিতে পারি না। এই জন্য আমাদের সবাইকে সবাইকে একত্র হয়ে এক জায়গায় থাকতে হবে ভাই। আমরা দিন শেষে আমরা সবাই এক, আমরা জামাত করি, বিএমপি করি, এনসিপি করি, যে যে দলেরই হোক ভাই, আমাদেরকে পুরো সবগুলো দল মিলে, সবগুলো দল তো আমরা সবাই তো মানুষ, তাই না? আমাদের সবার যে যার পলিটিক্যাল সিস্টেম বা পলিটিক্যাল টিমের যেটা হচ্ছে পলিসি, সেটা অনুযায়ী ফলো করুন না, কিন্তু সবার সব কিছুর ঊর্ধ্বে আমাদের দেশ। আমরা আমাদের দেশকে অন্যর হাতে তুলে দিয়ে, আমরা কখনো নিজের স্বার্থ হাসিল না করে পাই দেশের মধ্যে এই যে অস্থির অরাজকতা, এটা করার কোনো মানেই হয় না। এই যে প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুর করা হলো, এটা কি আমাদের দেশের সম্পদ না? অবশ্যই আমাদের দেশের সম্পদ। হয়তো তারা অবশ্যই প্রথম আলো ডেইলি স্টার এরা অনেক সময় মানে লেখালেখি করছে, মানে এখনও করে, অবশ্যই লেখালেখি করে, তবে এই জন্য না। এটা এটা পুরোটাই সিস্টেমে নিয়ে, পুরোটাই বিচারের আওতায় নিয়ে, বা কিভাবে একটা সংবাদ পত্রিকা বা একটা নিউজ চ্যানেল কিভাবে চলা উচিত, এটা পুরোটাই নির্ভর করবে দেশের সরকারের আইন ব্যবস্থাপনার উপরে। স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানে আন্ডারে এটার কন্ট্রোলে থাকবে আসলে কিভাবে একটা সংবাদ গণমাধ্যম চলা উচিত। এটা তো ভাই আমি আপনি যে ওই যে ভেঙে দিয়ে আসলাম, ডেইলি স্টার ভেঙে দিয়ে আসলাম, তারপর হচ্ছে প্রথম আলো ভেঙে দিয়ে আসলাম, এটার মানে আপনি কি বুঝাতে চান? তাহলে তারা আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো ভাই? আপনার ভাই এই যে সহিংসতাটা করতেছেন, এই পুরোটা এই সহিংসতাটা করার কারণে এটাই বিশ্বমঞ্চে হাইলাইট হয়ে যাবে। আর আমাদের হাদি ভাইয়ের যেটা মানে বিষয়টা এখন এগুলো ধামাচাপা করে যাবে। এগুলো করার ভাই কোনো দরকার নেই। এ সময় আমাদের সবার উচিত সবাইকে একসাথে দলবদ্ধ হয়ে জুলাই আন্দোলনের যেটা স্পিরিট যেটা ছিল সেটাকে ধারণ করে, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে, নিজেদের মধ্যে কামড়াকামড়ি বাদ দিয়ে ভাই আমরা সবাই এক জায়গায় থেকে দেশটাকে সুন্দর করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য। আজকে ভাই হাদি ভাই মারা গেল, তাকে আর যে 2টা আসামি, একজন শুটার আর একজন সামনে যে বাইক চালক ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা বলা হচ্ছে যে
যে যদি এই আসামিকে ধরিয়ে দেওয়া হয় বা তাদের লোকেশন বা যা এটা সেটা মানে বলে দেওয়া হয় তারা কোন জায়গায় আছে, এরকম মানে বলা হচ্ছে যে তথ্য দিতে পারলে 50 লাখ টাকা তাকে পুরস্কার ঘোষণা করেছে। তবে আজকে হাদি ভাই মারা গেছে, কালকে হাসনাত মারা যাবে, তারপরের দিন সার্জিস মারা যাবে। এরকম করে যদি তারা একের পরে একটা মানে কিলিং মিশনের নামে একটার পরে একটা সাকসেস কিলিং করে, এভাবে যদি একটা করে মার্ডার হত্যা হবে আর আপনি 50 লাখ টাকা দেবেন, তারপরে 1 কোটি টাকা দেবেন, তারপরে 1.5 কোটি টাকা দেবেন, এইটা যদি করেন তাহলে আপনারা কি কি মানে কি পাল ছিটতে আছেন বলেন? তাহলে আপনাদের দায়িত্বটা কি, আপনাদের কাজটা কি? এটাই যদি করেন, একটা মানে মার্ডার করবে, একটা হত্যা করবে, কিলিং মিশন অন দ্য রোড, আর আপনারা রোডে থেকে মানে এভাবে মানে বলে দিবেন যে 50 লাখ টাকা দেবো, 1 কোটি টাকা দেবো, এভাবে আপনারা আসামি ধরবেন, তাই না? এটা কি মানে সমাধান? অবশ্যই না। আদিকে যখন হত্যা করা হয়েছে, তারপরও আরও সামনে আরও খারাপ দিন আসতে চলেছে। এখন থেকে যদি এসবের বিরুদ্ধে যদি আপনারা কোনো ব্যবস্থা যদি না নেন, সামনে আরও খারাপ দিন আসতে হবে। জুলাই আন্দোলনের আজকে কতদিন পরেও পতিত ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠেছে, মাথাচাড়া দিচ্ছে, এখনও তারা বুক টান করে শাসিয়ে কথা বলছে এভাবে। তার মানে কি বোঝান যে সামনে আমাদের সুষ্ঠু নির্বাচন হবে? অবশ্যই না। হাদি ভাইকে শ্যুট করার মূল কারণ যেটা ছিল আসলে নির্বাচনকে বানচাল করার জন্য একটা মানে পরিকল্পনা বা ম্যাপ তারা সাজেছে, এইটাই। তো এই এতক্ষণ রাজনৈতিক আলোচনা করলাম, আপনারাও মানে কমেন্টে লিখতে পারেন আপনাদের মতামত। হাদি ভাইয়ের মৃত্যুর শোকে আপনার মানে সহানুভূতি কেমন, অবশ্যই বলতে পারেন। আমরা দেশের একটা মানে নক্ষত্রকে হারিয়ে ফেলেছি। মৌসুমি, মৌসুমি আর বলাও নাই। আপু আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন হাদি ভাইয়ের শেষ সময় চ্যানেলে যে একটা মানে দিছিল ইন্টারভিউ, হাদি ভাই যে কথাটা বলেছিল, এই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। অনেক হৃদয় স্পর্শক একটা মানে ইন্টারভিউ দিয়েছিল সময় চ্যানেলে। ভাইয়ের কথাগুলো একবার শুনে দেখেন। আমার ঢাকা হাটের প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম কি। বিএনপি বলি, জামাত ইসলাম বলি, ওসমান হাদি আবারও বলি, আমি যেটা বলি ইনশাল্লাহ আমি তো করার জন্য বলি। আমার ঢাকা হাটের প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম কি। বিএনপি বলি, জামাত ইসলাম বলি, যারাই আগামী 5 বছর ক্ষমতায় থাকবে তারা কি শুধু 5 বছরের চিন্তাই করছে, আগামী 50 বছরের চিন্তা কই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। আমাদের দেশের এখন স্থিতিশীলতার জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। ঢাকা 8 আসনের দিকে চলে আসি। গ্রুপ অফ ডেথ, আপনার বিপরীতে আছে বিএনপি থেকে মির্জা আব্বাস, জামাতে প্রার্থী আছে, শোনা যাচ্ছে যে সাদেক কায়েম হয়তো বা প্রার্থী হতে পারে। এই যে এত বড় বড় প্রার্থীদের আপনি মাঠে নামছেন, আপনার আসন নিয়ে এখন আপনার মূল্যায়ন কি, যে এদেরকে আপনি কিভাবে দেখছেন, বা আপনার আসনে আপনি কোনো প্রতিকূলতা পাচ্ছেন কিনা এখন পর্যন্ত? প্রথমত হলো হেভিওয়েট শব্দটা যদি মানুষের ভালোবাসার সাথে কানেক্ট করানো যায় তাহলে ঢাকা হাটের এখন সব থেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে বলছি না, আপনারা টিম নিয়ে আমরা যখন ক্যাম্পেইনে যাই দূর থেকে দাঁড়াই দেখেন। যদি ভালোবাসায় বলি, এরপরে বাংলাদেশ ইলেকশন অনেক ধরনের মেকানিজম আছে, আপনারা এগুলো জানেন। যাদের হাতে অনেক টাকা, অবৈধ টাকা, সেই টাকা খরচ করে তারা অনেক দামি প্রার্থী দাঁড় করান, সেই দামি প্রার্থীদের মাধ্যমে এজেন্ট দিয়ে ভরে ফেলান কেন্দ্র। তারপরে সব এজেন্টে যেহেতু তারপরে আরো কিছু টাকা পয়সা দিয়ে কেন্দ্র দখল করা, অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে আপনারা জানেন। তো বাংলাদেশে ইলেকশন মানে যে ব্যাপারটা, এটা তো খুবই কমপ্লেক্স। কিন্তু যদি ভালোবাসা বলতে কিছু থাকে তাহলে ইনশাল্লাহ আমরাই এখন ওই অর্থে সব থেকে বেশি হেভিওয়েট। আর যাদের প্রার্থীর কথা বলছেন সবার প্রতি সম্মান রেখে বলতে চাই যে
এই যে তাদের সাথে লড়ছি, এইটাই তো আনন্দের। মানে আপনি ধরেন, আমাকে অনেকে জিজ্ঞেস করে আব্বাস ভাইয়ের এগেনস্ট ইলেকশন করতেছি, তাই আমি বললাম এই যে আপনারা চিন্তা করেন যে আব্বাস ভাইয়ের সাথে অনেকে ইভেন আমাকে একটা মিডিয়া থেকে, একটা টেলিভিশন আপনারা চিনবেন, উনি আমার খুব ওয়েল উইশার, ফোন করে বললেন যে ভাই আপনি একটু কাইন্ডলি আপনার যে অবস্থা, আপনি একটা অন্য আসনে সুইচ করলে ইনশাআল্লাহ আপনি হয়ে যাবেন, আমরা আপনাকে সংসদে চাই। তা আমি বললাম দেখেন, এই যে অনেক বড় ফিগারের বিপরীতে লড়া যায়, এইটা যে মানুষের মনে আমরা তৈরি করতে পারলাম, এইটাই তো আমার জয়। মানে দুনিয়ার কেউ আনকনটেস্টেড থাকে। তো এই তো শুনলেন হাদি ভাইয়ের কথা। ভাইয়ের কথাগুলো এখন মানে সব কিছু থেকে যাবে, তিনি আর আমাদের মাঝে নেই। হয়তো তিনি নেই, তার শরীরটা নেই, কিন্তু তার কথাগুলো, তার যেটা আদর্শ, তার তিনি যে একটা নতুন রাজনৈতিক মডেল তৈরি করতে চেয়েছিলেন পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে, এটা প্রত্যেকটা জেনজেট, প্রত্যেকটা এই যে আমরা জেনজি জেনারেশন আমরা ধারণ করব ইনশাআল্লাহ। আমরা হাদি ভাইয়ের মতো একটা লাইফ লিড করার মতো ওয়াদা আমি নিয়েছি অলরেডি। হাদি ভাই যখন মৃত্যু খবরটা শুনেছি, আমি চিন্তা করেছি এবং আমি মনে মনে আমি নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞা হয়েছে, আমি হাদি ভাইয়ের মতো এরকম মানে সৎ কথা বলবো, সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু চাইলেও আমি জানি না কতটুকু পারবো তার মতো সাহস, তার মতো দূরদর্শী সাহস, এরকম মানে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেয় না, কিন্তু তারপরও হাদি ভাইয়ের আদর্শকে আমি ধারণ করব। তিনি একজন ন্যায়, একজন যে বিচক্ষণ মানুষ ছিলেন। রাস্তায় আমি ভিডিও দেখছি ভাইয়ের, ফেসবুকে ভিডিও দেখছি, তিনি রাস্তায় হেঁটে হেঁটে মানুষকে মানে নিজের লিফলেট নিজে বিতরণ করতেন। তিনি কোনো মাইক, ঢাকা শহরে তার নির্বাচনের প্রচারণার জন্য হাদি ভাই কখনো কোনো মাইকে কথা বলেন নাই, বা কোনো নির্বাচনের আপনার প্রচারণার জন্য কোনো ব্যানার ফেস্টুন ঢাকা শহরে কোথাও নাই। হাদি ভাইয়ের কোনো ব্যানার ফেস্টুন দেখি নাই। তিনি নিজের প্রচারণা চালাইতেন। সেই দিনও জুমার নামাজ পড়া ভাই তার করার ছিল, নির্বাচনের জন্য তিনি প্রচারের জন্য বের হচ্ছিলেন। সেই জায়গায় তিনি গুলিবিদ্ধ হয়ে যান। তো আজকে যখন কথা উঠে গেছে, আমি আপনাদের কাছে আমার নিজের গল্পটা করি, জুলাইয়ের গল্পটা করি। আমি বলবো না আমি কোন জায়গায় ছিলাম জুলাই আন্দোলনের সময়। আমি এক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ইউল্যাবে। তো আমি ছিলাম ভার্সিটির আশেপাশে কোনো একটা জায়গায় আমি ছিলাম, যেখানে থাকতাম। ও জায়গায় আমার মনে আছে যেদিন মানে গণ আন্দোলন হলো ঢাকায়, সব মানুষ আসলো, ঘেরাও করা হলো, তারপরে হাসিনা পালাই গেল। সেই দিন আর ঠিক 2-3 দিন আগে এরকম কইরা মানে এমন অবস্থা হয়েছিল, মানে বাসায় যদি কোনো ইউনিভার্সিটির পোলাপানরা পাইছে, যদি আইডি কার্ড পাইছে, তাদের বাসা থেকে ধরে নিয়ে নিয়ে যে পেটানো হয়েছে। যারা পাইছে উঠানে নিয়ে যাওয়া হয়েছে, যেমনে পারছে। রাস্তাঘাটে চলাফেরা মানে করা যায়নি, এরকম একটা ভীতিকর অবস্থা বিটাইছে। তারপরও বাসা থেকে তো খুব মানে চিন্তা ভাবনা, আব্বা আম্মা কল দিচ্ছে, মানে কেমনে আসি, কি খবর, ইন্টারনেটও নাই, বাসায় যাইতে করতেছে, বাট বাসায় কেমনে যাব, মানে বাবা মা কেমন চিন্তা ভাবনা করে সন্তানের জন্য, সেটা বাবা মাই জানে। এখন হাদি ভাইয়ের ফ্যামিলি জানে তার ফ্যামিলির অবস্থা কীরকম। তো তারপর বাসায় চলে গেলাম। তো বাসায় যেয়ে দেখি গ্রামের ছেলেপেলে মানে তারা সাহস পাচ্ছে না আসলে আর কি। আমার হোম টাউন হচ্ছে বগুড়া। তো দেখি অনেকেই মানে এগুলো ছাত্র আন্দোলন হচ্ছে, তো যাবে গ্রামের সব পোলাপান, সবাই তো কাজ কাম মানে বন্ধ আর কি, অনেকেই
ফ্যাক্টরিতে জব করে, কাজ বাজ করে। তো দেখি কেউ মানে অনেকেই যাইতে চায়, আবার যায় না, অনেকে ভয় পায়। তো আমি গেছি যে সেদিন আহ, আমিও যাব ভাবতেছি। আমার একটা ছোট ভাই ছিল, ওর নাম হচ্ছে সাব্বির, ওরে বললাম আমরা যাব আজকে। তো বাসা থেকে তো মানে আমার বাবা তো একদম নিষেধ করে দিয়েছে, বাসা থেকে বের হওয়া নিষেধ, তো বাইরে যাওয়া যাবে না। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে রাহি, ওর আমাদের গ্রাম থেকে 2টা গ্রাম পরে ওর বাসা। আমরা প্রাইমারি স্কুলে একসাথে পড়াশোনা করেছি, প্রাইমারি স্কুলে একসাথে একসাথে পড়াশোনা করেছি। তো ওরে বললাম যে আজকে আমরা আন্দোলনে যেতে চাই, তুই কি আসবি? তো রাহি বললো হ্যাঁ যাব। রাহি বললো হ্যাঁ যাব। তো ও বললো বন্ধু আমি যাব, কিন্তু বাসা থেকে আমার যাইতে দিবে না। আমি কয়েকদিন গিয়েছিলাম, আমি 4-5 দিন আমি প্রত্যেক দিন গেছি, আন্দোলনে গিয়েছিলাম। তো বলতেছে আমি যাইতে পারি, কিন্তু আমি বের হওয়া লুঙ্গি পইরা আমার জন্য তুই ইয়ে নিয়ে আসিস, একটা প্যান্ট নিয়ে আসিস, না হলে একটা ট্রাউজার নিয়ে আসিস। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই আয়, আমরা দেখতেছি। তো ওরা ওর জন্য একটা প্যান্ট নেবো, সেদিন আবার আমি তো ঢাকা থেকে গেছি, আমি কিছু ঠিক মতো নিয়েও যাই নাই। আমি কোনোভাবে আমি চলে গেছি ঢাকায়, ঢাকা থেকে বগুড়া চলে গেছি। তো বললাম বন্ধু আমার তো কিছু নাই, আরও একটু মোটা কাটা, একটু শরীর স্বাস্থ্য হয়েছে। তো বললাম তুই, তা দেখি ও একটা শপিং ব্যাগে ওর জন্য লুঙ্গির নিচে কইরা একটা ইয়ে নিয়ে আসছে, একটা প্যান্ট নিয়ে আসছে, নিয়ে এসে ওই বললাম না আমাদের গ্রাম থেকে 2টা গ্রাম পরের বাসা, তো গ্রামের ওই যে মানে মাঝে একটা গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে মণ্ডলপাড়া বলে আর কি। ওখানে এসে ও একটা মসজিদে ঢুকে ওর প্যান্ট চেঞ্জ করলো, প্যান্ট চেঞ্জ করে ওখানে আহ, মসজিদে যে ইমামটা থাকে তার কাছে লুঙ্গিটা রাখলো, রাখার পরে আমরা 3জনে একটা রিক্সা নিয়ে চলে গেলাম। রিক্সা না যে ওই জায়গার নাম নওদাপাড়া বলে, নওদাপাড়া থেকে 3জনে 3টা বাস কেটে নিলাম। ওখানে দিকে অনেক পোলাপান, অনেক ছাত্র ভাইয়েরা মানে যাচ্ছে আর কি, আন্দোলনে মিছিলে যাচ্ছে। 3জনে 3টা বাস কেটে নিয়ে হাঁটা শুরু করলাম। আমি মিছিলে গেলাম, মিছিলে যে হাঁটতে হাঁটতে তাও মিনিমাম 7-8 কিলোর মতো হাঁটা হয়েছে শহরের দত্তবাড়ি বলে ওই জায়গাটা। তো ওই জায়গাটা দত্তবাড়ি থেকে সাতমাথা বলে, মেইন শহরের ভিতর পড়ে ওই জায়গাটা। তো ওই জায়গাটাতে সামনে আগাইতে পারতেছে না, আগাইলে একটু আগালেই পুলিশ রাবার বুলেট দিয়ে গুলি করতেছে। তখনও আহ, মানে রিয়েল বুলেট দিয়ে গুলি করা হচ্ছিল না, রাবার বুলেট দিয়ে গুলি করা হচ্ছিল। আমার এলাকার একটা চাচা আছে, ওই চাচারে গুলি করা হয়েছিল, চাচা মানে পাশায় পিছনে প্রায় 8-10টার মতো রাবার বুলেট খাইছিল, সেই অবস্থা। তারপর আন্দোলন করলাম, আসলাম। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি সব আসলে কোনো দিন মানে বলতেও চাই নাই, তবে অনেক কিছুই মানে বলে ফেলেছি। আমি একটা মানে আলাদা করে একটা লাইভ করব, সেটাতে আমি আমার নিজের ওই জুলাইয়ের দিনগুলো আমার কেমনে দিনগুলো কাটছে সেই দিন আমার ওই ভিডিওতে অবশ্যই এক্সপ্লেন করব, পুরো ঘটনাগুলো আমার সাথে নিজের সাথে যা যা হয়েছে এগুলো এক্সপ্লেন করব। আজকে আমি আমার সাবস্ক্রাইবারদের সাথে একটু সময় কাটাবো, তাদের সাথে আড্ডা দিব। অনেক গল্পই করে ফেলেছি, রাজনৈতিক গল্পগুলো। আমাকে একটু নেন মৌসুমি। আবু আপনি কই থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই বলবেন। এতক্ষণ কথা বললাম, আপনাকে তো মানে আপনার সাথে কথা বলার সময় পায় না, এখন বলতেছে আপনার সাথে কথা বলে। বলুন কই থেকে আমার লাইভটা দেখছেন আপনি? আপনার শ্বশুর বাড়ি থেকে? ও আচ্ছা, ভালো তো। আমার শ্বশুর বাড়ি কোন জায়গায় আপনি চেনেন? ভিউয়ার্স আপনারা যেখান থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন। আমার বাসা যশোরে।
আমার বাসা অবশ্যই ভিডিওতে বলে দিয়েছি, আমার হোম টাউন কই। আপনি ভিডিওটা একটু পিছনের দিকে টাইনে আবার দেখে নিতে পারেন আমার বাসা। আমি এখন বর্তমানে আছি চিনি আমার চিনি আমার বাসা সামনে। আপনার মুখ নাই, আপনার মুখ নাই, আপনার মুখ দিয়ে বলেন। আপু, আমার হোম টাউন হচ্ছে বগুড়া। আমি থাকি হচ্ছে এখন ঢাকা মোহাম্মদপুরে। আবার ভিডিও দেন কেন? দেখতে যাবো এত কষ্ট করে। আপু, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার 952টা সাবস্ক্রাইব হয়ে গেছে, আর হচ্ছে 48টার মতো সাবস্ক্রাইব লাগে, তাহলে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ। আপু, আমি এখনো বিয়ে করে নাই, পাত্রী খুঁজতেছি। যখন ভাবি হবে তখন আপনাকে বলবো ভাবি কই থাকে, বুঝছেন তো নাকি? আমার সোশ্যাল মিডিয়াগুলোতে মানে অ্যাড হওয়ার জন্য আমার কেন কালকেই তো আপনার সাথে আমার আমার মনে নাই। আপু, আপনার কথা বুঝতে পারে নাই, আপনি কি বললেন? তো আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি অ্যাড হতে চান তাহলে দেখবেন আমার ভিডিওতে, মানে আমার চ্যানেলের একটা ছবিতে ছবিতে ক্লিক করলে একটা মানে আমার এরকম, আমি আপনাদেরকে যদি দেখাই। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আসলে আমি আমার ল্যাপটপ থেকে দেখাচ্ছি। যখন আমার চ্যানেলে এরকম করে ক্লিক করবেন তখন এখানে দেখে দেখবেন নিয়ামুল সোশ্যাল মিডিয়া netlify.app এরকম আমার একটা ওয়েবসাইট বানানো আছে। তো যখন এখানে ক্লিক করবেন তখন আমার সোশ্যাল মিডিয়া সাইটগুলো এখানে পাবেন: ফেসবুক, ইনস্টাগ্রাম, গিটহাব, লিঙ্কডইন, ইউটিউব। এখান থেকে আপনারা খুব সহজে আমার চ্যানেলে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে মানে অ্যাড হইতে পারবেন আসলে আর কি। ভিউয়ার্স, কই থেকে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। যেহেতু লাইভে এসেছেন, আমরা আড্ডা দেব, সমস্যা নেই। অবশ্যই জানাবেন কই থেকে লাইভটা দেখছেন। কেমনে অ্যাড হইতাম ফেসবুকে বুঝতে পারলাম না।
একবার প্লিজ। আমার আইডিতে যখন মানে চ্যানেলে যখন এখানে আসবেন, আসার পরে আমার চ্যানেলে ঢুকবেন, ঢোকার পরে একটা আমার ওয়েবসাইট লিঙ্ক আছে, নিয়ামুল স্ল্যাশ সরি নিয়ামুল সোশ্যাল মিডিয়া নেটলিফাই .app।